ভূতবাগানের কথামালায় আজ শুনবেন মুস্তাফা নাসাদ রচিত গল্প আগুন লাঠি, সোনার মহল ও কালো বিড়াল ছানা। আজ থেকে প্রায় ১০০ বছর আগেকার কথা। সবটাই মায়ের কাছে শোনা। মা আবার শুনেছিলেন তার মায়ের কাছ থেকে, তার মা আবার শুনেছিলেন তার মায়ের কাছে। কাজেই এ কাহিনী বানানো না সত্যি, এ বিষয়ে কোনো প্রশ্ন তুললে তার উত্তর সঠিকভাবে আমি দিতে পারবো না, তা আগেই বলে রাখছি। যখনকার কথা বলছি তখন কিন্তু আজকের এই কলকাতা ফুলে ফেঁপে এত মোটাসোটা হয়নি, আর শহর ছড়িয়ে গ্রামের দিকে হাত পা ছড়াতে ছিটেতেও শুরু করেনি। তখন সন্ধে নামার বহু আগে থেকেই যে যার ডেরায় ফিরে যেত। সন্ধে মানেই ডাকাতের রাজত্ব। শহরের কয়েকটি বনেদি রাস্তায় মিটিমিটি গ্যাসের বাতি জ্বলত, বাকিগুলোতে টিম টিম করত রেড়ির তেলের বাতি। তারপরেও যেগুলি বাকি থাকতো তাতে কিছুই জ্বলত না। শহরকে বেড় দিয়ে বাগবাজারের মুখ থেকে টানা মারাঠা ডিচ নামে খাল, খালের ওপর যে পোলগুলো ছিল তার উপর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের মতো লোহার মোটা মোটা থামের গেট করা ছিল। রাত হলেই গেট ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হতো, যাতে পোলের ওপারের থেকেও ডাকাত দল গাড়ি হাঁকিয়ে বা ঘোড়া ছুটিয়ে এপারে এসে খুন জখম ডাকাতি না করতে পারে। রাজাবাজার মোড় থেকে সরু এক ফালি রাস্তা ধুঁকতে ধুঁকতে অল্প কিছুটা পূবে গিয়েই আজকের ফুলবাগানের কাছে মুখ থুবড়ে পড়ে পথ হারিয়েছিল। তারপর যত দূর দু চোখ যায় শুধু ধু ধু মাঠ, জলা জায়গা, তাল সুপারির গাছ, আর মাঝে মধ্যে দূরে কাছে ছড়ানো ছিটানো গুটি কয়েক ঘর। ওখানেই ছিল দিদিমার মায়ের মামার বাড়ি। সপ্তাহে ৩ দিন, অর্থাৎ একদিন অন্তর একদিন জলগাড়ি আসতো খাওয়ার জল নিয়ে। তখন সবাই হামলে পড়ে যে যার কলসি, জালা, ডাবর, ডেস্কি ভরে রাখত। অনেকে আবার জলগাড়ির জল নিতও না, ভয়ে, বাঁচার তাগিদে। জল থেকে কীরকম একটা গন্ধ বেরোতো বলে। বলা তো যায় না, জলে বিষ টিষ মিশিয়ে দিতে পারে। কালা আদমিদের যা ঘেন্না করে লালমুখো সাহেবরা, তা কি আর কারো জানতে বাকি আছে? তাই অনেকে পুকুরের বা কুয়োর জলই খেত। সকাল হলেই ধোপার দল আসতো গাদার পিঠে ঢাই করে নোংরা জামা কাপড় নিয়ে। গোটা মাঠ জুড়ে সেদ্ধ করত, কাচত, শুকোতো। তারপর বেলা না গড়াতেই সবাই ফিরে যেত। যতক্ষণ তারা থাকতো ততক্ষণ একটু হইচই গুলজার হতো। তারপর আবার সব শুনশান, নিঝুম। সন্ধে নামতে না নামতেই ডাকাতের ভয়ে সবাই দড়খি লেটে বসে থাকত। অবশ্যই তাদের এই উটকো আপদের হাত থেকে বাঁচাবার জন্য একদিন সবাইকে দারুণ চমকে দিয়ে দলবল নিয়ে ছুটে এসেছিল এক দল লালমুখো গোড়া সাহেব। তারা গ্রামে সারাদিন রইল, বন বাদার ঝোপঝাড় সব ঘুরে ফিরে দেখল। তাদের নোংরা মেটে দাওয়ায় বসল, আর এনামেলের তোবড়ানো মগে জল চেয়ে খেল, এবং যাবার সময় সন্ডা মার্কায় একজন গুফো লাল পাগড়িওয়ালাকে দেখিয়ে বলল যে এবার থেকে রোজই সন্ধ্যা হলে আগুন লাঠি নিয়ে রাত পাহারা দিতে আসবে এই লোকটি। তোমরাও বাপু রাতের বেলা একটু সজাগ থাকার চেষ্টা করো,
কেমন? তারপর থেকে সবাই যে যার কুঠুরিতে রাতের বেলা পালা করে জেগে থাকতে শুরু করলো। আর চোখ থেকে ঘুম তাড়াবার জন্য হয় কোরআন নয়তো গীতা পাঠ শুরু করলো। বেশ নিশ্চিন্তেই দিন কাটতে লাগলো তাদের। কোনো ঝুট ঝামেলা নেই। সন্ধে হলেই বেটে বোচা এসে রেড়ির তেলের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে যেত। আর তার যাওয়ার পরই সেগুলো সন্ডা মার্কা লোকটা আগুন লাঠি হাতে হাজির হতো। চুরি ডাকাতি ভয় ভাবনা কাকে বলে যখন সবাই প্রায় ভুলতে বসেছে, ঠিক তখনই পাকা গুটি কেচে দিল ওই জন্মকুড়ে কেলে শেখের বিবি ফুলি। কেলো শেখ শহরে গিয়ে পাড়ায় পাড়ায় নকশা কাটা খড়ম বিক্রি করত। বাড়ি বসে 2-3 দিন ধরে তৈরি করত, তাই একদিন শহরে গিয়ে ফেরি করে আসতো। খুব কষ্টের সংসার তার, কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। 7-8টা ছেলেপুলের চেয়া ভাতে তার ঘর সব সময় সরব। কখনো কামড়া কামড়ি, তো আবার কখনো চুলোচুলি। যদি তাও না হতো, খাবারের জন্য আছাড়ি বাছাড়ি, কান্নাকাটি, চিৎকার। অগত্যা কেলো শেখের বউ পাড়ায় বেরোতো মালসা নিয়ে ফ্যান চাইতে। তখন এত মাগ্গি গন্ডার দিন ছিল না, তাই লোকে ফ্যানের সঙ্গে 2 মুঠো চুটকি ভাত, একটু নুন, 2-4 ফোঁটা সর্ষের তেল দিতেও ভুল করতো না। সেই কেলো শেখেরই হাড় জুড়োনো ব্যায়াম হলো। সব সময় তার শীত শীত করে, আর মুখ দিয়ে ভালুকের মতো হু হু শব্দ ছাড়ে। কত কবজ, তাবিজ, জল পড়া, তেল পড়া, যে যা বলল তাই করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন আমাদে গিয়ে নামি ওঝা গুলুগুনিনকে এনে দেখানো হলো। সর্ষে পড়া, কড়ি চালা, বান মারা, কত কিছুই না করলো ওস্তাদ, তবে ওই অবধি কিচ্ছু হলো না। তাই দেখে পাড়াপড়শি সৎ পরামর্শ দিল যে গরুর গাড়িতে শুইয়ে ওকে কলকাতায় নিয়ে যা, সাহেব গুড়াদের হাসপাতালে একটিবার দেখা, দেখিস ভালো হয়ে যাবে। তোর এতগুলো কাচ্চা বাচ্চা খোদা না করে কিছু একটা হয়ে গেলে তখন কি করবি রে? কথা শোন, জেদ ছাড়। তা কেলো শেখের বউ ফুলি কিছুতেই কারো কথা শুনল না। উল্টে লাল মুখো ওই গোড়াদের সাপ সাপান্ত করে সাপ জানিয়ে দিল যে সে ও পথে কিচ্ছুতেই যাবে না, এমনকি তার খসম মারা গেলেও না। ওই পোড়ামুকুদের দেয়া রুটি জল খেয়েই না আজ ওর এই বিপদ। দরকার হলে বাবার থানে যাবে, পীরের দরগায় যাবে, 5 বাড়ি ভিক্ষে করে ছেলেপুলেদের মানুষ করবে, বড় করবে, খসমকে ছড়িয়ে তুলবে, তবেই না দুলু ঘরামির বেটি ভাঙবে, তবু মচকাবে না। শুনে রাখো সবাই। তা সত্যি বলতে কি, ফুলি তার জেদ বজায়ও রেখেছিল। খসমকে সে আশ্চর্য মন্ত্র বলে সুস্থ করে তুলল, নিজেদের দৈন্যদশাও ঘোচালো, দরমা ঝেড়ে ফেলে মেটে ঘর তুলল, শহরের লোকেদের মতো করগেটের চাল চাপালো, আর পড়শিদের জন্য গাটের কড়ি খরচ করে একটা টিপ কল বসিয়ে দিল। তার এহেন ব্যবহারে সবাই দারুণ খুশি। এক বাক্যে সকলে তার তারিফ করল, আর আড়ালে আবডালে প্রশ্ন তুলল, কি করে এত সব করল? দিন যায়, মাস যায়, বছর যায়, পড়শিরাও কারো কারো দিন দশা পাল্টাচ্ছে।
মেটের দেয়ালের উপরে খড়ের চাল চাপেচ্ছে। তবে ফুলির মতো অন্য কেউ তাদের দৈন্যদশার স্বাদ তাড়াতাড়ি ঘোচাতে পারেনি। এই যা, সেদিন হঠাৎ যেন গোটা গ্রামের মাথায় দুর্যোগ ঘনিয়ে এলো। সন্ধে না হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, এবং তার সঙ্গে তাল মিলিয়ে একটু পরেই শুরু হলো বাতাসের তাণ্ডব নৃত্য। তাল সুপারির গাছগুলো মাটি থেকে উপড়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ল। কারো খড়ের চাল বাতাসে উড়িয়ে নিয়ে গেল, তো আবার কারো মেটের দেওয়াল ধসে পড়ল। লোকজন সব দিশেহারা, সব কিছু লণ্ডভণ্ড। রেডির তেলের খুঁটি বাতিগুলো কাটা কলা গাছের মতো মাটিতে শোয়ানো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছিল মোটা কালো কম্বলে গোটা গ্রামটাই কে যেন আগা পাঁচতলা ঢেকে রেখেছে। সবাই কিংকর্তব্য বিমূঢ়। এমন সময় শুরু হলো বাতাসের ঘুঙানি। ভয়ে সবাই শিউরে উঠল, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। বাতাসে ভেসে এলো দূর থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ, টকবক 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 টকবক। তারপর বাতাসে খুঁড়ের শব্দ মিলিয়ে যেতে না যেতেই, মানুষের ঘোর কাটতে না কাটতেই সবাই অবাক হয়ে দেখল যে তাদের আশপাশে সমস্ত মাঠ ঘোড়া সাওয়ারে ভরে গেছে। এক একটা ঘোড়ার ওপর এক একজন লম্বা চওড়া সদাশয়ী চেহারা টকটকে ফর্সা মানুষ বসে রয়েছে। রাগে আর ক্ষোভে তাদের চোখগুলো দপদপ করে জ্বলছে। লাল মুখ গোড়া সাহেবগুলো তাদের কাছে নেহাতি শিশু বলেই তাদের মনে হলো আর কি। একটু পরেই দু জোড়া ঘোড়ায় টানা একটা মস্ত চৌঘুড়ি গাড়ি এসে থামল ফুলির বাড়ির দোরগোড়ায়। গাড়ি থেকে নামলেন কালো বোরকা পরা একজন সেই রকম তালঢ্যাঙা ফর্সা মহিলা। তার পিছু পিছু নামলো আরও দুজন তার মতোই লম্বা ফর্সা মহিলা, চামড় দিয়ে তাকে বাতাস করতে করতে। তারপর অতি কষ্টে মাথা হেঁট করে কোনো মতে তারা বাড়ির ভিতরে ঢুকলো। কৌতূহল চেপে রাখতে না পেরে পাড়াপড়শিরা দুজন ঘরের মধ্যে ঢুকে পড়ল রহস্যটা জানার জন্য। সেই কালো বোরকা পরা ভদ্রমহিলা ফুলির চুলির মুঠি ধরে রাগে দাঁত পিষতে পিষতে কোড়কে বললেন, ওরে নামক হারাম, তোর এত সাহস যে আমার বাচ্চার গায়ে হাত তুলিস? তোর ওই বারণ তো কার জন্য রে? তা এর মধ্যে ভুলে গেলি? সত্যি তোরা সবই পারিস, মানুষের পোকই না, তাই তোদের পক্ষে এমনটি করা সম্ভব। ফুল কেন, ফুলির 14 পুরুষও এমন ব্যাপার সেবার কসমিন কালেও দেখেনি। তাই ফুলি বেচারি মূর্ছা জেজে দিতে অতি কষ্টে ঢোক গিলে বলল, কি বলছেন কি আপনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনার বাচ্চাকে কোন দুঃখে মারতে যাব আমি? সে তো কোনো কসুর করেনি, কোনো ক্ষতিও করেনি আমার। মারিসনি তুই? চোখ পাকিয়ে ভদ্রমহিলা জিজ্ঞাসা করল। কি মুশকিল, বলছি তো মারিনি। ফুলি ভয় কাটিয়ে একটু ধাতস্থ হতে হতে বলল, মিথ্যে বলতে যাব কোন দুঃখে? আপনি নিশ্চয়ই ভুল করেছেন। এ বাড়িতে আজ সারাদিনে অন্য কারো কোনো ছেলেপুলেই আসেনি। আবার চোপা, মিথ্যা কথা বলছিস মুখের পরে। ভদ্রমহিলা রাগ সামলাতে না পেরে ঠাস করে ফুলের মুখে একটা চড় কষিয়ে দিল। ফুলি চোখের সর্ষে ফুল দেখল, চড় খেয়ে দালান থেকে ছিটকে গিয়ে উঠোনে পড়ল। ভদ্রমহিলা বোরখার ভিতর থেকে একটা ফুটফুটে সুন্দর বছর 3-4 গোল গাল বাচ্চা বার করে ফুলিকে দেখিয়ে বলল, একে চিনতে পারছিস? ভালো করে দেখ, এর ঘাড়ে আশবটির পুরনো দাগ আছে কিনা। আর অমনি ফুলির কথা মনে পড়ে গেল সপ্তাহখানেক আগে দুপুরবেলায়
একটা সামান্য ঘটনা। ফুলি তখন কেলোশেকের জন্য ঝোল চাপাবে বলে এক মনে মাছ করছিল। বড্ড বেলা হয়ে গেছে আজ, আর তার হাতের কাছেই ঘুরঘুর করছিল একটা কালো বিড়াল ছানা। তাড়ালেও নড়তে চাইছিল না, তাই বিরক্ত হয়ে আঁশকাটা বটির একটা আলতো ঘা দিয়ে দিয়েছিল ঘাড়ে। বাচ্চাটা ঘাড়ের পর চোখ পড়তেই ফুলির ভিমড়ি খাওয়ার মতন অবস্থা হলো, যেন ভূত দেখছে। ফুলি ঢোক গিলে বলল, আমি তো একটা ছোট বিড়াল ছানাকে মেরেছিলাম। আমাদের বাড়ি ওটি রোজই আসে, আমার ছেলের সঙ্গে সারাদিন খেলাধুলো করে, তারপর সন্ধে নামলে কোথায় যে চলে যায় কে জানে। আপনার ছেলেকে আমি মানিনি তো। তাছাড়া এ ছিল তো কোনোদিন আমার বাড়িতে আসেও নি। তুই যাকে বিড়াল ছানা ভাবছিস, আসলে ওটা বিড়াল ছানা নয় রে মুক্কু, আমারই একমাত্র সন্তান, এই জিসান। ভদ্রমহিলা রাগে ক্ষোভে পুষতে পুষতে বললেন, আমরা জিন, খেয়াল খুশি মতো চেহারা পাল্টাতে পারি। আমরা আগুন দিয়ে তৈরি আর তোরা মাটি দিয়ে তৈরি, তাই আমরা তোদের দেখতে পাই, কিন্তু তোরা আমাদের দেখতে পাস না। ভদ্রমহিলা একটু থামলেন, তারপর আবার বলতে শুনুন। জিসান সেদিন পুকুর ধারে খেলা করছিল, আর ওকে সাধারণ বিড়ালছানা ভেবে আব্দুল খানসামার কুত্তার ওর ঘাড়টা মোটকাবার জন্য তাড়া করছিল। তাই দেখতে পেয়ে তোর ছেলে ছুটে গিয়ে ওকে বাঁচিয়েছিল। সেই থেকে তোর ছেলের সঙ্গে ওর খুব দোস্তি, তাই পাতাকুড়নি বুড়ির রূপ ধরে রোজ সকাল হলেই ওকে তোদের বাড়িতে ছেড়ে দিয়ে যায়। সারাদিন তো তোদের বাড়ি থাকে, এটা ওটার ঘাটে নষ্ট করে বলেই না রোজ সকালবেলা বালিশের তলা থেকে একটা দুটা করে সোনার মোহর ও বেশ কিছু খোবানি তুই পাস। সেই খোবানি খেয়েই না তোর খসমের রোগ সারল, আর আমারই দেওয়া মোহরের দৌলতে না তোর আজ এই বাড়বাড়ন্ত। আর সেই তুই কিনা। এমন সময় চেঁচামেচি হই হট্টগোলের আওয়াজ শুনে কাঁচা ঘুম থেকে জেগে বাইরে বেরিয়ে এলো পুলির ছোট ছেলে। সে অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে সবাইকে দেখছে। তার মুখে ভয়। তাকে দেখতে পেয়েই বোরখার ভিতর থেকে মিউ মিউ করতে করতে বেরিয়ে এলো ছোট্ট একটা কালো বিড়াল। কদিন পরে হাতের নাগালের কাছে প্রাণের বন্ধুকে পেয়ে পুলির ছেলে ট্যাপা কিন্তু তার মায়ের মতো তাকে চিনতে ভুল করলো না। সে তাকে কোলে তুলে আদর করতে শুরু করলো। আর সেই অভাবনীয় দৃশ্য দেখে সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না, কি যেন ভাবছে, চিন্তা করছে। আর ঠিক সেই সময় ফুলি হাউ মাউ করে কেঁদে মহিলার পায়ে লুটিয়ে পড়ল। আমার ঘাট হয়েছে গো মা, বুঝতে পারিনি, আমার একবারের মতো ক্ষমা করে দাও। তা হবে না, দোষ যখন করেছিস শাস্তি তখন পেতে হবে। ভদ্রমহিলা একটু নরম না হয়ে সপ্তমে গলা চড়ে, এই কে আছিস, ওকে গাড়িতে নিয়ে গিয়ে তোল। তার হুকুম শোনা মাত্র সঙ্গী দুজন হিড় করে তাকে টেনে নিয়ে চলল বাইরে দাঁড় করানো জুড়ি গাড়ির দিকে। ফুলি কেঁদে বুক ভাসালো। কত আছাড়ি পাছাড়ি খেলো, নাকে কানে খত দিল, তাতেও ভদ্রমহিলার মন গলে না, রাগ পড়ল না একটু। এমন সময় জিসান ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার বন্ধুর মাকে যদি তুমি ক্ষমা করে ছেড়ে না দাও, তাহলে আমিও তোমার সঙ্গে আর বাড়ি যাব না। অগত্যা ছেলের জেদের কাছে মাকে হার স্বীকার করতে হলো। পুলিকে শেষ তো ক্ষমা করে ছেড়ে দিলেন তিনি, আর যাবার সময় শাসিয়ে গেলেন, তোর বার বেরন্ত এখানেই ইতি, যেমন আসিস তেমনি থাকবি।
এর চেয়ে বেশিও হবে না, কমও হবে না। তারপর আবার বাতাসে টকবক টকবক শব্দ ছড়িয়ে পলকে সবাই কর্পূরের মতো উবে গেল। আর সেই দৃশ্য দেখে রাত পাহারাদার লাল পাগড়ি আগুন লাঠিওয়ালা বাবা গো মা গো বলে ভিমড়ি খেয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর থেকে কেউ আর লাল পাগড়িওয়ালা বা কারো বিড়াল ছানাটাকে এ তল্লাটে দেখেনি।